সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জননেতা, স্টেজের পিছিয়ে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়েন। স্টেজের পিছিয়ে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। সবার জন্য চেয়ার আছে, বসে পড়েন। সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। স্টেজের সামনে ফাঁকা করেন, স্টেজের সামনে ফাঁকা করেন প্লিজ। সবাই শৃঙ্খলা বজায় রাখি, স্টেজের সামনে ফাঁকা করেন প্লিজ। জায়গাটা ফাঁকা করে দেন, স্টেজের সামনে জায়গাটা ফাঁকা করে দেন। স্টেজের সামনে জায়গাটা ফাঁকা করে দেন। স্টেজের সামনেটা একটু ফাঁকা করে দেন প্লিজ। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা জায়গাটা ফাঁকা করে দেন। স্লোগান বন্ধ করো রে ভাইরা, নেতা কর্মীরা স্লোগান বন্ধ করো রে আপনারা। হ্যালো, এই জায়গাটা ক্লিয়ার করেন ভাই। পিছন থেকে দয়া করে সবাই বের হয়ে যান, ব্যানারটা দেখতে দেন প্লিজ। প্লিজ নেতৃবৃন্দ পিছন থেকে সরে যান, ব্যানারটা দেখতে দেন। সামনে মিডিয়া আছে, ব্যানারটা দেখতে দেন। দাঁড়ানো বাইরে চলে যান প্লিজ। প্লিজ সবাই বের হয়ে যান। আরো চাপেন, ডান থেকে চাপে যান। আপনারা চাপতে হবে, ছুটে যান, চাপতে হবে। নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি পিছন থেকে সরে যান, ব্যানারটা দেখতে হবে। দাঁড়ানো বিনাবার সরে যান, ব্যানারটা দেখতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, অত্র এলাকার উপস্থিত ভাই বোনেরা এবং যারা আজকে জনাব আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করার জন্য এখানে সমবেত হয়েছে আমাদের সেই সম্মানিত অতিথিবৃন্দ। আপনারা জানেন আজকে এখানে আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, এই ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে 2018 জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের শেষের প্রতীকে অংশগ্রহণ করেছিলেন। আমাদের প্রিয় সাবেক নেতা মরহুম হাসানুল্লাহ হাসান সাহেবের জ্যেষ্ঠ পুত্র রাহান হাসান সৌরভের উদ্যোগে আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তরের নন্দিত জননেতা জনাব আমিনুল হকের পক্ষ থেকে আজকের উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছে। আপনাদের সকলকে এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে প্রিয় নেতা প্রয়াত মরহুম হাসানুল্লাহ হাসান ভাই, প্রতিষ্ঠাতা সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর বিএনপির, ওনার আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমরা আজকে এই মহতী উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছে। শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত, মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করছেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير
ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين এই মজলিসকে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বুল আলামিন উপস্থিত যে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ উদ্যতন কর্মকর্তা সহ নেতা বিশেষ করে আমিনুল হক সাহেব সহ আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বুল আলামিন আমাদের হাতের সাথে সম্পৃক্ত যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করিয়া দিন। আল্লাহ বিশেষ করে মাহবুব এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আল্লাহ জনাব রায়হান হাসান সোহব সাহেব আল্লাহ তিনার পিতা আল্লাহ জনাব আহসানুল্লাহ হাসান সাহেব আল্লাহ বেশ কয়েক বছর আগে ইন্তেকাল করে আছেন। আল্লাহ তাআলা মুহিম মাগফিরাত কামনা আমরা দোয়া করছি মাহবুব তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন জিয়া পরিবারের মধ্য থেকে পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ বিশেষ করে মাহবুব যারা অসুস্থ আছেন আল্লাহ খালেদা দিয়া সহ তার একদিয়া সহ সবাইকে আল্লাহ সুস্থতা জিন্দেগি নসিব করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ মিলেমিশে বসবাস করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ এই দেশকে এই সমাজকে আল্লাহ পুনর্মান করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করিয়া দেন। আল্লাহ একে অপরের সুখের পাশে থাকার জন্য তৌফিক দান করিয়া দেন। আল্লাহ বিশেষ করে মাহবুব আজকে এই উদ্যোক্তাকে আল্লাহ যত টাকা খরচ করেছেন আল্লাহ সবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজনে রায়হান হাসান সহ সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান মরহুম আহসানুল্লাহ হাসান। ইতিমধ্যে আমাদের মাঝে এসে আজকের এই মহতী প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, যিনি এই প্রোগ্রামের পরিপূর্ণতা দান করেছেন, যার আগমনের মধ্য দিয়ে আমাদের সকলের অত্যন্ত আপনজন, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, একজন শিক্ষা বান্ধব মানবিক নেতা, জনানন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে ওনার সফর সঙ্গী হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, সাবেক সফল ছাত্র নেতা, জননন্দিত জনপ্রিয় নেতা জনাব ইয়াসিন আলী ইয়াসিন ভাই, আপনাকে অভিনন্দন আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, আমার একান্ত সত্তাভাজন বড় ভাই জনাব মাহবুব আলম মন্টু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল স্বেচ্ছাসেবক দলের নেতা, মিরপুরের গর্বিত সন্তান, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, সুযোগ্য জননেতা জনাব গাজী রেজানুল হক রিয়াজ। উপস্থিত আছেন মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য, পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব সাজ্জাদ হোসেন মোল্লা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পল্লবী থানার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সোহানুর রহমান খোকন। উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় মরহুম আহসানুল্লাহ হাসান সাহেবের সহধর্মিনী, যিনি হাসান ভাইয়ের অনুপস্থিতিতেও হাসান ভাই যখন সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কারণে উনি যখন নেতাকর্মীর খোঁজ খবর নিতে পারতেন না, ভাবি আমাদের সবসময় খোঁজ খবর নিতেন, নেতাকর্মীদের পাশে থাকতেন, নিজে পরিশ্রম করে সর্বদা নেতাকর্মীর খোঁজ খবর নিতেন। আমাদের মাতৃতুল্য ভাবি, প্রিয় নেত্রী জনাব রিনা হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন মরহুম হাসান সাহেবের সুযোগ্য সন্তান
এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় দলের সাবেক সেক্রেটারি রায়হান হাসান সৌরভ, উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রহমান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবির এবং মহিলা দল নেত্রী ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি আপা এবং পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলি আপা সহ অনেক নেতৃবৃন্দ, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব দল, ছাত্র দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ, পল্লবী থানা যুব দলের সাবেক সভাপতি রাজীব হোসেন পিন্টু, সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম নজরুল এবং এই ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা যেহেতু এটা একটা উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠান, আমাদের সম্মানিত প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আরো প্রোগ্রাম আছে বিধায় আমরা প্রোগ্রামটাকে সংক্ষেপ করতে চাচ্ছি। রূপনগর থানা যুব দলের সম্মানিত সভাপতি শোয়েব খান, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল ভাই, শিরু ভাই, মহানগর উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক যাকে আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিদিন যাকে আমি পাশে পেয়েছি, সেই ত্যাগী নেতা সোহেল সহ ছাত্র দলের নেতৃবৃন্দ। অনেক সময় সংক্ষিপ্ততার কারণে মহানগর নেতৃবৃন্দের বক্তৃতা দেওয়ার সুযোগ নেই। আমি আসলে অনেকের নাম ইচ্ছা থাকলেও বলা যাচ্ছে না, প্রধান অতিথির সময় খুবই সংকীর্ণ, আমাকে ক্ষমা করবেন। আর আমি আমার মহানগর নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আজকে সময় খুবই কম, আপনাদেরকে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ আমরা দিতে পারছি না, দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন আজকের এই মহতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজক, যিনি আমাদের প্রিয় নেতা মরহুম আহসানুল্লাহ হাসান সাহেবের সুযোগ্য সন্তান, এই ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাবেক সেক্রেটারি জনাব রায়হান হাসান সৌরভ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই শীত বস্ত্র বিতরণ 2025 এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই, আরো অনেকেই উপস্থিত আছেন এই স্টেজে। আমার অনেক চাচারা আছে যারা দীর্ঘদিন আমার বাবার সাথে রাজনীতি করেছে। আসলে ভাইয়ের সময় খুব স্বল্প, এই কারণে আমি সবার নাম বলতে পারছি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সামনে উপস্থিত এই এলাকার গণ্যমান্য মুরব্বীরা এবং যারা আজকে এসেছেন এই কম্বল বিতরণে, এই কম্বল নেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে সময় খুব অল্প, বলার তেমন কিছুই নেই। আজকে যতটুকু বলার বলবে আমার নেতা আমিনুল ভাই, আমার মা আছে আপনাদের সামনে বলবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন, যারা 24-এ শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন, ম্যাডামের জন্য যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, সাথে আমার বাবার জন্য দোয়া করেন এবং সমস্ত কর্মবাসীর জন্য দোয়া করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে আপনাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মরহুম আহসানুল্লাহ হাসান সাহেবের সহধর্মিনী, পল্লবী থানা মহিলা দলের সাবেক সভানেত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাবি জনাবা রিনা হাসান বক্তব্য রাখবেন। আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি যিনি ঢাকা উত্তরের সভাপতি, আমি আরো উপস্থিত আছেন, আমার এখানে সবার নাম বলতে পারতেছি না, আমার ছোট ভাই, আমার ছেলে
স্নেহতুল্য ছেলে এবং উপস্থিত আছেন এই এলাকার সমস্ত পল্লবী থানার সব অঙ্গ সংগঠনের নেতারা এবং আমার পিতৃতুল্য আমার মুরব্বীগণ এবং এলাকাবাসী অনেক আমার ছেলেরা এবং উপস্থিত আছেন আমার মহিলা দলের অনেকেই। আবার অনেকের নাম বলতে পারলাম না, মাপ চেয়ে নেই। আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ের মধ্যে কথা শেষ করতে হবে, কিন্তু আজ আমার কেন জানি মনে হচ্ছে যে আমার অনেক কথা বলার আছে, আমি আপনাদের কাছে বলবো, কিন্তু তারপরও আমি চেষ্টা করবো 2-4টি কথা বলার। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আমার চোখের পানি চলে আসতেছে। এই কারণেই ঠিক এই জায়গাটায় 20 সালের 20 মে আমার সাহেব এখানে 1000 লোকের ত্রাণ বিতরণ করেছিলেন। এই মঞ্চে সেখানে অনেকেই উপস্থিত আছেন। আজকে সেই দিনের কথা আমার বারবার মনে হচ্ছে। তবে আমি গর্ব বোধ করি, আমি এমন একটা স্বামীর ঘর করেছি যিনি সৎ এবং ন্যায় বিচারক ছিল। আমি সবার কাছে একটি কথাই বলবো, আজকে তারই সন্তান সৌরভ, রায়হান হাসান সৌরভ আজকে এই পরিবার বিএনপির পরিবারের সাথে সে যোগ হয়ে কাজ করছে। এখানে আমিনুল আছে, আমি ওকে অনুরোধ করব, ও তোমার ছোট ভাইয়ের মতো, ভুল ত্রুটি হলে তুমি ওকে শিখিয়ে নিবে। এবং এই স্টেজে বসে আছে তার বাপের তুল্য চাচারা, তারা তার ভুল ত্রুটি হলে শিখিয়ে নিবে, ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ অনেক উৎসাহ নিয়ে এই রাজনীতিতে নেমেছে। আর সবচেয়ে বড় কথা, 17 বছর আমরা অনেক যন্ত্রণা কষ্ট এই স্বৈরাচারের সরকারের আমলে হয়েছি। ঘর ছাড়া ছিলাম, দেশ ছাড়া ছিলাম। আমার বড় ছেলেকে টিভি থেকে শুরু করে থানা, পুলিশ এবং তার পরিবার সুদ্ধা খুঁজেছে এবং তারা এই ঢাকা ছেড়ে অনেক দূরে লুকিয়েছিল। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত এবং ওর বাপের সততার কারণে তারা ভালো ছিল। আমার ছোট ছেলেকে 22 ডিসেম্বরের 10 তারিখের প্রোগ্রামে ঠিক 2 তারিখে ভোর রাত্রে তাকে ধরে নিয়ে যেয়ে 2টা মাস জেল খাটায় এবং তাকে জামাতের কেসে তাকে জড়িত করে, আরো গাড়ি পোড়ার কেসে জড়িত করে। এইসব করে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় বিএনপির পরিবার নিয়ে। তাই আমি দোয়া চাই সকলের কাছে, আপনারা সকলে আমার এই সৌরভের জন্য, আমিনুলের জন্য বা আরো যারা আছে আমাদের পরিবারের বিএনপি সকলের জন্য আপনারা দোয়া করবেন। সবাই যেন সৎ হয়ে এবং ন্যায় বিচারক ভাবে যেন এই দেশটাকে পরিচালিত করতে পারে এবং এই জনগণের পাশে দাঁড়াতে পারে। আজকে আমরা শুধু কম্বল না, আমরা যেন আরো ভবিষ্যতে আমরা সকল দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার সাথে থাকতে পারি। সেই দোয়া রেখে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসো, তারেক ভাই আমাদের মাঝে ফিরে আসো, আমি সেই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি এবং সেই দোয়াই করছি। মোরম হাসানের জন্য সবাই দোয়া করবেন। আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুল আলম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 6 নম্বর ওয়ার্ড থেকে আজকে যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌরভ হাসান, রায়হান হাসান সৌরভ আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের 2 সফল সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক, মানবতার ফেরিওয়ালা, হাস্য উজ্জ্বল ব্যক্তিত্ব, জিয়া পরিবারের আস্থাভোজন, জননন্দিত জননেতা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক। উপস্থিত আছেন আমার রাজনীতিক গুরু জনাব সাবেক ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জনাব আসাদুল হাসান ভাইয়ের সহধর্মিনী। আসলে আমি বক্তব্য দিতে পারবো না, কারণ আমি আবেগ হয়ে গেছি।
যাই হোক, অনেক নেতৃবৃন্দ আছে। আমাকে রাত্রিদের হাতে ধরে হাতের হাত দিয়া উনি এই বাসায় থাকতেন, এই বাসার নিচতলায় ওনার ড্রয়িং রুম ছিল। এখান থেকে আমার রাজনীতি শুরু রুচিলা আল্লাহর আল্লাহর হুকুমে। আর রুচিলা ছিল আমিনুল ভাই, হাসান ভাই, যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে মৌলানা হাসান ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আর আমিনুল ভাই তো আমাকে যে সম্মানিত করেছে, বিএনপি পরিবার থেকে আমি যে সম্মান পেয়েছি বা যেই অবস্থান আমার হয়েছে, আমার আর বিএনপি পরিবারের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারা দোয়া করবেন আমি যেন বিএনপি পরিবারের জন্য আমি কাজ করতে পারি। আমিনুল ভাই পাশে থেকে ওনার সহযোগিতা হিসেবে আমি কাজ করতে পারি, এটা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি আসলে অনেকে না বলতাম, আমার বলা আসলে কথা আসতেছে না, কারণ আমি রাজনীতি শুরু করছিলাম এইখান থেকে রাজনীতি শুরু। আমার বাসা 7 নম্বর। হ্যাঁ, হয়তো এক সময় আমাকে কেউ চিনত না, এই হাসান ভাইয়ের হাত ধরে ধরে আমাকে কিছু লোক চিনছে, বাকিটা সময় হাসান ভাই আমাকে নেতা বানিয়েছে। এরপরে বাকি মহানগরটা আমাকে পরিচিত করছে আমার নেতা আমিনুল হক ভাই। ওনাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পল্লবীর আরেকজন গর্বিত সন্তান, সাবেক সফল ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী ইয়াসিন ভাই। শ্রদ্ধাভাজন জনাব ইয়াসিন আলী ইয়াসিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌরভের শীতবস্ত্র বিতরণের আজকে সবার প্রধান অতিথি, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, সুদর্শন, যিনি ইতিমধ্যেই 16 আসনের জনগণের হৃদয়ে অবস্থান করছেন, ঢাকা মহানগরীর বিপ্লবী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক উপস্থিত। যে রাস্তাটিতে বক্তব্য রাখছি, আসলে বক্তব্য দিতে খুব কষ্ট হচ্ছে। সেই রাস্তাটিতে দীর্ঘ 37 বছরের রাজনীতিতে এই মিরপুরের আমাদের বিএনপি পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল যেমন আসিফুল্লাহ হাসান সাহেবের পরিবার। সেই পরিবারের সহধর্মিণী, মাতৃতুল্য মা, ভাবি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওনার সহধর্মিণী রিনা হাসান উপস্থিত, বিএনপি কামাল সকলের নাম বলছে, আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি সকলের নাম বলেছে, আমি সকলের নাম বললাম না, এবং হাসান ভাইয়ের বন্ধু বান্ধব, মুরব্বী এবং মা ও বোনেরা, আমাদের যুব দল, ছাত্রদল সকলেরকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক করোনাকালীন সময় ওই দিন চিফ গেস্ট ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ। ত্রাণ বিতরণ করছেন হাসানুল্লাহ হাসানের পরিবার। শুধু ত্রাণ নয়, এই 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন এবং এই ওয়ার্ডের বারবার জনপ্রতিনিধিত্ব করেছিলেন, ওই পরিবারটি সবসময় আমি দেখেছি এই ছোটকাল থেকে, যখন আমাদের বিএনপি সভাপতি শুক্র চৌধুরী ছিলেন তখন থেকে দেখেছি এই পরিবারটি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, এখনো দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আসিফুল্লাহ হাসান ভাইয়ের মতো আরেকজন নেতা পেয়েছি, যিনি সবসময় স্বল্প সময়ের রাজনীতিতে ঠিক তারই প্রতিকৃত হয়ে আমাদের এখানে এসেছেন। আমরা যেন আমিনুল হক, আমরা বিএনপি পরিবার সবসময় এইখানে নির্যাতিত ছিলাম। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিপদে আপদে আওয়ামী নির্যাতনের সময় আমরা দৌড়ে এসে ঠিকই রাস্তা দিকতেই থাকতাম, আশ্রয় নিতাম সামনের দোতলায়, 3 তলায়, 4 তলায়। ডিবি আসতো, পুলিশ আসতো, অনেক ঘটনা, অনেক স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। শুধু আপনাদের কাছে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে একটি জিনিস চাই, আজকে মরুন আসিফুল্লাহ হাসান সাহেব আল্লাহর মেহমান হিসাবে চলে গিয়েছেন, আমাদের সকলে যেতে হবে। ঠিক সেই পরিবারটি আমাদের যেভাবে আগিয়ে রেখেছিল, আমরাও যেন সেই পরিবারটি, যে বিএনপি পরিবার বলে আমরা জানি এবং দীর্ঘদিন আপনারাও জানেন, তারই সন্তান আজকে সৌরভ আপনাদের মাঝে এসে তার সেই অপূর্ণাঙ্গ কাজগুলি পূর্ণাঙ্গ করার জন্য আপনাদের পাশে থাকতে চান, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনারা দেখেছেন
গত জুলাই আগস্টের নির্বাচনে আমাদের শত শত ভাইকে আমরা হারিয়েছি, অনেক বোন উদ্যুক্ত করেছে, অনেক বঙ্গুত্ব করেছে। আজকেও সেই সকল যে সকল বেতাত্তাকে আমরা বিদায় করেছি, সেই বেতাত্তাদের কিছু বীজ এখনো বাংলাদেশে রয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের যুবদলের আহ্বায়ক কুমিল্লার, তাকে নির্মমভাবে সেই বেতাত্তারা খুন করেছে। তারা কিন্তু বসে নাই। আজকে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছেন, মনে রাখবেন আগামী দিনে সাপের মতোই আপনাকে তাদের সবল মারবে, তাদের কাছ থেকে কখনো কিছু পাবেন না। যে ভাইকে আমরা হারিয়েছি, যে মা তার সন্তানকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, সেই রক্তের প্রতি যেন আমরা বেমাই না করি। যে তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, লাল সবুজের পতাকা অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের জন্য আমরা সম্মান দেখে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের ৩ দফা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন। এবং আসিফুল হাসান সাহেবের পরিবারের জন্য আবার আপনাদের কাছে দোয়া যে আগামী দিনে তাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তার পাশে থেকে ইনশাআল্লাহ সকলে যেন কাজ করতে পারি। সকলকে এবং মুরব্বিয়ানদের মা বোনরা যারা আছেন, অনেক রাত্রে কষ্ট করে আছেন, আমিনুল সাহেব কষ্ট করে এসেছেন, তার জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অপেক্ষার খবর শেষ। কাঙ্ক্ষিত অতিথি আমাদের মাঝে কথা বলবে। একটু মাফ করবেন, স্যারকে একটু ভালোভাবে বসতে দেন। মাফ করবেন আমাদের, একটু একটা চেয়ার চাই দেন আমাদের ভালোভাবে বসতে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সকলের অত্যন্ত আপনজন, যিনি সত্যিকার অর্থে একজন সৎ নেতা, একজন মানবিক নেতা, একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। অল্প সময়ের ব্যবধানে যিনি তার কর্ম, আচরণ, ব্যবহার দিয়ে মানুষের হৃদয় জয় করতে পেরেছেন, যিনি বিশ্বের দরবারে খেলার মাধ্যমে, ফুটবলের মাধ্যমে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করেছিলেন। সাবেক স্বর্ণজয়ী কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সাবেক সফল গোলরক্ষক, আমাদের নেতা আমানুল্লাহ আমান ভাই, যিনাকে বলতেন তিনি দলেরও রক্ষক। দলের দুর্দিনে, আন্দোলন সংগ্রামে সাহসিকতার সহিত যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আন্দোলনকে টিকিয়ে রেখেছেন, যেখানে যে অবস্থায় ছিলেন তিনি সর্বদাই মনে প্রাণে বিশ্বাসে কর্মে মাঠে ময়দানেই ছিলেন। 3 মাস তিনি জেলখানায় ছিলেন। তার সাথে দেখা করার প্রায় সুযোগ হয়েছে, দেখেছি জেলখানায় বসেও কিভাবে তিনি মাঠে ময়দানের আন্দোলন খোঁজখবর রাখতেন, নিয়ন্ত্রণ করতেন। আমাদের সকলের অত্যন্ত আপনজন, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, জনপ্রিয়, জননন্দিত জননেতা আমিনুল হক এখন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18 থেকে 2018 সালে আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা আসিফুল্লাহ সাহেব নির্বাচন করেছিলেন। তিনি এই 6 নম্বর ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আমি খুব কাছ থেকে তার সাথে মিশেছি। তিনি যখন অসুস্থ হয়েছিলেন, তারপরে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমাদের রাজনৈতিক যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য আমাদের সেই প্রিয়
এবং আপনাদের সকলের প্রিয় মরহুম আসিফুল্লাহ হাসান সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব রায়হান হাসান স্বরূপের সার্বিক তত্ত্বাবধানে তার সৌজন্যে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের মরহুম আসাদুল্লাহ হাসান সাহেবের সহধর্মিণী রিনা হাসান, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব ইয়াসিন আলী, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক, আপনাদের এই এলাকারই সন্তান, আমার অত্যন্ত প্রিয় জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, যিনি 2 নম্বর ওয়ার্ড থেকে বারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছে, আমার সে প্রিয় ভাই জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, যিনি সঞ্চালনার দায়িত্ব রয়েছেন আমাদের কামাল হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম, সাংগঠনিক সম্পাদক সোহেল সহ আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এখানে রূপনগর পল্লবী সহ বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য রয়েছেন, আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট যারা আমাদের মরহুম আসাদুল্লাহ হাসান সাহেবের সাথে দীর্ঘদিন তার সহযোদ্ধা হিসেবে সহকর্মী হিসেবে কাজ করেছেন, তার অত্যন্ত কাছের এবং আমাদের সৌরভ সবসময় আপনাদের কথা বলে আমার কাছে যে আমার চাচারা আপনার সাথে বসবে কথা বলবে। আমি সবসময় বলেছি যে ওনারা না, আমি নিজেই যাব ওনাদের কাছে, ওনাদের আশা লাগবে না আমার কাছে, আমি যাব সবার কাছে। সেই আমার প্রিয় মুরব্বী পিতৃ সমতুল্য এবং আমার সামনে যাদের জন্য আজকের এই আয়োজন, আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন এবং মাতৃ সমতুল্য মায়েরা বোনেরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রাত হয়ে গেছে অনেক, বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই, আমি শুধু এতটুকু বলতে চাই যে বিএনপি একটি মানবিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা এমন একজন মানুষ করেছিলেন যার সম্পর্কে নতুনভাবে কোনো কিছু বলার বাকি নেই, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে দীর্ঘ 9 মাসের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, নিজে একজন যোদ্ধা হিসেবে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং যিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলাদেশকে অল্প সময়ের ভিতরে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন, জনশক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের বাকশালীদের হাত থেকে বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন করেছিলেন এবং যিনি আমাদের সকলকে
শিখিয়েছেন, যার আদর্শকে আমরা ধারণ করে রাজনীতি করি, যিনি শিখিয়েছিলেন কিভাবে মানুষের কাছে গিয়ে মানুষের পাশে বসে মানুষের মতামত নিয়ে মানুষকে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের মতামতকে কিভাবে কাজ করতে হয়। আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হাতে গড়া এই দলকে তো আমরা মানবিক দল বলতে পারি না। আমরা জোরে বলেন, বলতে পারি কিনা? বলতে পারি, কারণ তিনি শিখিয়েছিলেন মানবিকতা কিভাবে বলে, কিভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি যে তিনি কিভাবে মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কিভাবে তিনি কাজ করেছেন। তাদের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। রাজপথে আমাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। এই দীর্ঘ 17 বছরের পথ চলায় বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে, সেটা আপনাদের করোনার কথা সকলের মনে আছে, যে করোনার সময় মানুষ যেখানে বাসা থেকে বের হতে ভয় পেত, কি একটি দুর্বিষহ সময় কেটেছে আপনাদের সকলের, দেশের মানুষের, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমরা দেখেছি। সেই সময় এই স্বৈরাচার সরকার তারা ঘরে বসে শুধু মানুষের মৃত্যুর তামাশা দেখেছে, তারা কিন্তু কেউ বের হয়ে আসেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী নিজ নিজ জায়গা থেকে সেই করোনার সময় সাহসিকতার সহিত সেই মৃত লাশগুলোর পাশে এসে কিভাবে দাফন করা যায়, কিভাবে আমার ভাই বোন বাবা মা যারা অসুস্থ ছিলেন কিভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, সেই নির্দেশনার মাধ্যমে আমাদের সকল নেতাকর্মী সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আপনারা দেখেছেন আমাদের বন্যার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই গলা পরিমাণ পানিতে ডুবে কিভাবে সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আমি নিজে ইয়াসিন ভাইকে দেখেছি সেই কোমরের উপরে পানির ভিতরে নেমে কিভাবে আমরা সেই অসহায় মানুষগুলোর কাছে স্বল্প ত্রাণ পৌঁছে দিয়েছি, যাতে তারা দুমুঠো খেয়ে ভালো থাকতে পারে। আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে এই স্বৈরাচারের এত বাধা বিপত্তি পেরিয়ে আমরা কিন্তু সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে দেখেন স্বৈরাচারের 17 বছরের যে প্রভাব, যে নির্যাতন, যে নিপীড়ন, সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই গত জুলাই আগস্টে বাংলাদেশে যে জনগণের যে জনতার যে বিপ্লব হয়েছে, সেই জনতার বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে নেমে আমাদের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ যে আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে নিশ্চিত করার জন্য, এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আজকে বাংলাদেশকে গত 5ই আগস্ট স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বসে এই ধরনের
কর্মসূচি পালন করতে পারছি। গত 17 বছর কিন্তু এই স্বৈরাচার সরকার আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই ধরনের শীত বস্ত্র বিতরণ, করোনাকালীন সময়ে বন্যা দুর্গত এলাকায় গিয়ে অনেক ঝামেলা, অনেক বিপদ, অনেক কিছু পেরিয়ে আমাদেরকে এই কর্মসূচিগুলো পালন করতে হয়েছে। আমি এই কথাগুলো এই কারণে এতক্ষণ বললাম যে আজকে যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি সব প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে, আওয়ামী লীগের পক্ষে যারা গুণকীর্তন করেছেন, সেই দোসররা কিন্তু এখনো বিভিন্ন গণমাধ্যমে বসে আছে। এই স্বৈরাচারদের ষড়যন্ত্রের কারণে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ কেউই ভালো নাই। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারিনি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে লড়াই করেছি, যে সংগ্রাম করেছি, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আজকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর ধরে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় নেত্রী, তিনি মিথ্যা মামলায় বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য তিনি কিন্তু এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছায় কারাগারকে তিনি বেছে নিয়েছেন, কিন্তু এই বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি কখনো বাইরে যাননি, কোনো আপোষ করেননি এই স্বৈরাচারের সাথে। আজকে 5ই আগস্টের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছি যে আপনারা রাষ্ট্রকে সংস্কারের জন্য যৌক্তিক যে সময় প্রয়োজন বা যৌক্তিকভাবে যেই জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেগুলো করে, আমরা কিন্তু বারবার বলছি যে বাংলাদেশে এখনো কিন্তু ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই ষড়যন্ত্র এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে এই স্বৈরাচারের যে রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে তারা ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য, নতুনভাবে সংস্কার করার জন্য বাংলাদেশে একটি নির্বাচন অতি দ্রুত প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে এই যে আমার মা বাবারা, খালারা যারা রয়েছেন, বোনেরা রয়েছেন, ভাইরা রয়েছেন, গত 15 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন না। এটি আপনার নাগরিক অধিকার, এটি জন্মগত সূত্রে আপনি সেই অধিকার পেয়েছেন, কিন্তু আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন নাই। কারণ গত 15 বছর এই স্বৈরাচার সরকারের ভোটের প্রয়োজন হয় নাই। তারা সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। এবং দেখেন, এই স্বৈরাচারের যে অবৈধ প্রধানমন্ত্রী, স্বৈরাচারের শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই স্বৈরাচারের যে প্রেতাত্মারা এখনো যে ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, তাদের কি কোনো প্রকার সুযোগ দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। কারণ স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমি যে কথাটি বলছিলাম যে একটি দ্রুত নির্বাচন অতি দ্রুত প্রয়োজন, কারণ একটি নির্বাচিত সরকার পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজিয়ে পুনর্গঠন করতে। একটি নির্বাচিত সরকার পারে
বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো যেখানে যেখানে সংস্কার করা প্রয়োজন, পরিপূর্ণ সংস্কার করা প্রয়োজন, সেই নির্বাচিত সরকার করতে পারে। এবং জনগণের ভোটে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখন বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কারণ ওই নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হবে, এবং সেই জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো পূরণ করার জন্য বদ্ধপরিকর থাকবে এবং বাংলাদেশের জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে আজকে আমার মা খালারা যারা এখানে বসে আছেন, বাবারা বসে আছেন, আপনাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনারা বাজারে যান, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আপনাদের 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াই অনেক কষ্টকর হয়ে গেছে। এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে বারবার আমাদের কাছে পাঠাচ্ছেন, আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো, কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। এই যে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না, কারণ ওই যে গত 17 বছর ধরে স্বৈরাচারে রেখে যাওয়া যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো রয়ে গেছে। সেই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, তাহলে দ্রব্যমূল্য কখনো নিয়ন্ত্রণে আসবে না। এখন সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য ওই যে বললাম, একটি অতি দ্রুত একটি নির্বাচিত সরকার দরকার। যদি আল্লাহর রহমতে আপনাদের এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, এদেশের মানুষের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করেন। সেই কার্যক্রম আপনারা তিনি যখন বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহ পাক যদি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন, আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা একটি কি চাই, একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ চাই। আমরা কোন স্বৈরাচার ভবিষ্যতে আর দেখতে চাই না। এই জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশনা দেন, বারবার বলেন আপনাদের কাছে যাওয়ার জন্য, আপনাদের পাশে থেকে পাশে বসে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কারণ এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছেন আপনারা, এদেশের সাধারণ মানুষ। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের সুযোগ নাই, কোনো স্বৈরাচার বাংলাদেশে আর কোনোদিন জন্ম হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, যে চাওয়া, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী যারা এখানে বসে আছেন, আমাদের ঢাকা 16 আসন, আমাদের পল্লবী রূপনগরে যে সকল নেতা কর্মীরা এখানে বসে আছেন, এখানকার সাধারণ মানুষ যারা বসে আছেন, আমরা সকলেই বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। কারণ আমরা গত 17 বছর দেখেছি, একটি কথা বলে আমি শেষ করে দিব, 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। আপনাদের এদেশের সাধারণ মানুষের কোনো কল্যাণের জন্য তারা উন্নয়ন করেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে আমরা সকলে এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করব, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করব, এটাই আমাদের প্রথম কথা, এটাই আমাদের শেষ কথা। এবং এটার উপরে ভিত্তি করেই
আমরা ইনশাল্লাহ একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশের আপনাদেরকে নিয়ে এবং আপনাদের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং আমি আন্তরিকভাবে আমাদের বিএনপির যারা এখানে নেতাকর্মী রয়েছেন, আমাদের পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, আমাদের মাতৃ সমতুল্য মায়েরা রয়েছেন, আমি চাই দৃঢ়ভাবে যে আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা আসিমুল্লাহ হাসান সাহেবের সুযোগ্য সন্তান রায়হান হাসান সৌরভ আমাদের সাথে বিএনপি পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় কাজ করবে। আমরা এই পরিবারের পাশে আছি এবং এই পরিবারের পাশে থেকে ইনশাল্লাহ আমরা আমাদের এই পল্লবী রূপনগর এবং হাসান সাহেবের যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো ছিল, আমাদের এখানে শ্রদ্ধেয় ভাবি রয়েছে, আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক রাত হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রায় 10:30 বাজে। আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদেরকে সেই প্রস্তুতি প্রদান করে ইনশাআল্লাহ আমরা সকলে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের অত্যন্ত প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, যিনি দপ্তরের দায়িত্বে নিয়োজিত, সাবেক সকল ছাত্রনেতা ছাত্রবাদী বড় ভাই জনাব এভিএম আব্দুর রাজ্জাক। জনাব এভিএম আব্দুর রাজ্জাক, আপনাকে উপহার সামগ্রী বিতরণের পক্ষ থেকে অভিনন্দন। যারা ভলান্টিয়ার আছেন ভাই, যারা ভলান্টিয়ার আছেন সিরিয়াল বাজার একটু চেষ্টা করেন, সিরিয়ালে পাঠান। যাদের কাছে সিরিপ আছে তাদেরকে ভাই সিরিয়ালে পাঠান। ভলান্টিয়ার রাতুল, ফিদা, জাহাঙ্গীর ভাই, হুসেন ভাই, ভাই প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি কোনো বিশৃঙ্খলা না হয়। যাদেরকে সিরিপ দেওয়া হয়েছে তাদেরকে আমরা সিরিয়ালে পাঠাই, তাদেরকে আমরা সিরিয়ালে পাঠাই ভাই। কিন্তু ভাই কিন্তু ভাই জাহাঙ্গীর ভাই, জাহিদ, রাতুল, মিরান ভাই আমরা সিরিয়ালে পাঠাই। তাদেরকে সিরিপ দেওয়া হয়েছে তাদেরকে আমরা সিরিয়ালে পাঠাই। যাদেরকে সিরিপ দেওয়া হয়েছে আপনারা সবাই পাবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আপনারা সবাই পাবেন। আরে কি রে বাবা, এরকম বিশৃঙ্খলা করে আমরা সবাই সিরিয়াল ভাবে আসি। যাদেরকে সিরিপ দেওয়া হয়েছে সবাই সিরিয়াল ভাবে আসি। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই, রাতুল ভাই, হুসাইন ভাই, সবাই একটু প্লিজ শৃঙ্খলা বজায় রাখি। আমাদের যথেষ্ট পরিমাণে কম্বল রয়েছে, সবাই পাবেন ইনশাআল্লাহ। আমরা বিশৃঙ্খলা না করি ভাই।
যাদেরকে সিরিয়াল দেওয়া হয়েছে আমরা সিরিয়ালে আসি। সবাই কম্বল পাবেন, সবাই ধৈর্য সহকারে বসুন, সবাই ধৈর্য সহকারে বসুন এবং সিরিয়ালে কম্বল গ্রহণ করুন। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবো। সিরিয়ালে আসি আমরা। ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি সবাইকে সিরিয়ালে পাঠান। আমরা শৃঙ্খলা বজায় রাখি, কেউ বিশৃঙ্খলা করবো না। যাদেরকে সিরিয়াল দেওয়া হয়েছে সিরিয়ালে আসতে থাকি আমরা। আমরা সিরিয়ালে কম্বল গ্রহণ করি। ভলান্টিয়ারদেরকে অনুরোধ করতেছি, ভলান্টিয়ার জাহিদুল ভাই, হুসাইন ভাই, মিন্টু ভাই, রাতুল, মিরান, জাহিদ সবাইকে শৃঙ্খলার সাথে সিরিয়ালে পাঠান। সব মিডিয়া ওইটা মাধ্যমে সব বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করছি। আগামীকাল রবিবার সকাল 11টায়, আগামীকাল রবিবার বেলা 11টায় কালশী ইসলামীয় উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আমাদের প্রিয় নেতা মহানগর উত্তর আহ্বায়ক জাতীয়তাবাদী এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। আগামীকাল রবিবার বেলা 11টা কালশী ইসলামীয় উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মহানগরের সম্মানিত আহ্বায়ক নন্দিত জনাব আমিনুল হক। আপনারা সকলে আমন্ত্রিত। সেক্রেটারি আপনার দ্রুত আসেন স্টেজে, দ্রুত।
আমরা সবাই শৃঙ্খলা বজায় রাখি। সিরিয়ালে যাদেরকে স্লিপ দেওয়া হয়েছে সিরিয়ালে তাদেরকে পাঠাই। ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, জাহাঙ্গীর ভাই, হুসাইন ভাই, লিটন, রাতুল, মিরান, সবাই আমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করি। সাজ্জাদ, রাসেল, রাকিব, সাগর, শাকিল দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করো। যাদেরকে হয়েছে তাদেরকে সিরিয়ালের পিছন থেকে পাঠাও। আর কেউ আছে? লাইনে যাই যাইব তো মানে আপনি আপনার স্লিপ আছে? ভিডিও করে দে ভাই একটু কাছে গেলে ভালো হতো, দূরে আসুন তো সুন্দর আছে। বেটা দেই ধরে না এ দেয় এই বাসতে আস্তে আস্তে বাসতে দাও। একই রকম তো বাদ বুঝা যায় যেগুলো তার সাথেই তো আসছে আমার লাগে তোমার লাগে না ভাই এই যে সৌরভ ভাই আমি একটা কম্বল ধরুন, আমরা স্টিল সইলে করতাম ভাই ধরুন। ওই আপনি ভাই আমার এই খেলাটালি করে না একটু পরে ভাই আস্তে 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 এই ওই লোক খেলাটালি করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি যে হেনে যান নেন চালু করে নেন না তুই কর ছবি না করলে কর তাড়াতাড়ি পাঠান ছবিটি কি না একটা ছবি আপনি ছিলেন ভাই বড় ভাই মানুষ আরে ওই তো
মুখটা মুছছেন বিশৃঙ্খলা করবো না। যথেষ্ট কম্বল রয়েছে। আমার ভিডিও লইছি বহুত বেশি আরেকটা ওইদিকে পাঠান আরেকজন জাকারিয়া আরে বেটা যা আরে হিন্দু আসেন আগে দাঁড়ান বাসন ভাই রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তাটা বন্ধ করছে ভাই নিয়ে যাও ওনার একটা দাও রাস্তা ভিতরে যান না একটু সাইড ভিতরে যান শুনেন না ভাই বাসায় ভাই আমি মেসেজ দিয়ে দিচ্ছি আপনার সামনে দিয়ে যান না এখানে কি সকলে দৃষ্টি আকর্ষণ করছি বিশৃঙ্খলা না করি সিরিয়ালে এসে কম্বল গ্রহণ করি এবং বিশৃঙ্খলা না করি দৃষ্টি আকর্ষণ করছি সিরিয়ালে সবাইকে পাঠানোর জন্য অনুরোধ করছি আপনাদেরকে একটা নিলে হয় আমাকে একটা দিল না ওখানে দাঁড়াইতেছি লাইন ধরে কখন সমস্যা নেই
আপনার তথ্য সহকারে শৃঙ্খলা বজায় রাখবেন। আপনারা সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। যাদের আছে টোকন আছে তারা সারিবদ্ধভাবে এসে কম্বল নিয়ে যাবেন। সবাই পাবেন, সবাই পাবেন। হ্যাঁ 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 শুনো